শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে, অধ্যায় 4 পাঠ 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46 পৃষ্ঠা। ঢাকা শহরের প্রত্ন নিদর্শন, পাঠ 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো প্রতি ক্লাসেই কিন্তু আমাদের একটা শিখন ফল থাকে। তারও ধারাবাহিকতায় আমাদের ক্লাস এগিয়ে নিয়ে যেতে হয়। তো শিক্ষার্থীরা, তোমরা আজকে শিখন ফল এই পাঠ শেষে যা জানতে পারবে, প্রত্ন নিদর্শনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ঢাকা শহরের বিভিন্ন প্রত্ন নিদর্শন ব্যাখ্যা করতে পারবে, প্রত্ন নিদর্শনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের প্রত্ন নিদর্শন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু অনেক অনেক পুরনো কালের পয়সা, মূর্তি বা স্থাপত্য। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এখন আমরা দেখি প্রত্ন নিদর্শন কাকে বলে। প্রত্ন নিদর্শন বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার বা প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ প্রত্ন নিদর্শন কাকে বলে? আমি আবারও উত্তরটা পড়ছি। প্রত্ন নিদর্শন বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার বা প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝায়। তাহলে এগুলো বাংলাদেশে প্রায় 200 বছর আগে ইংরেজ শাসন আমলে, যেমন 1757 থেকে 1947 সাল উপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো। প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম প্রত্ন নিদর্শন কাকে বলে। তাহলে প্রথমেই আসি লালবাগ কেল্লা। আমরা একটু জেনে নিই লালবাগ কেল্লা সম্পর্কে। লালবাগ কেল্লার আদি নাম কেল্লা আওরঙ্গাবাদ। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের ছেলে যুবরাজ মোহাম্মদ আজম এই দুর্গের নির্মাণ করেন। তাহলে এখানে ছোট প্রশ্ন থাকতে পারে যে লালবাগ কেল্লা কত সালে কে নির্মাণ করেছিলেন? তাহলে এটা 1678 সালে, এবং আওরঙ্গজেবের ছেলে যুবরাজ মোহাম্মদ আজম এই লালবাগ কেল্লা দুর্গের নির্মাণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্ন নিদর্শন স্থান পরিদর্শন করি কেন বলতে পারবে? একটু আগে কিন্তু আমরা বেশ পড়েছিলাম যে পুরনো সংস্কৃতি বা ঐতিহাসিক স্থান। ঠিক আছে, দেখি আমরা
ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের মাধ্যমে আমরা অতীতকালের মানুষের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এর ফলে আমাদের অতীত, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। সেজন্যই আমরা কিন্তু প্রত্ননিদর্শন স্থান পরিদর্শন করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার উত্তরটা বলছি, কেন আমরা প্রত্ননিদর্শন স্থানগুলো পরিদর্শন করি। যে আমাদের যে পুরনো জিনিস রয়েছে বা পুরনো স্থাপত্য রয়েছে, ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, সেগুলো ভ্রমণের মাধ্যমে আমরা অতীতকালের মানুষের সামাজিক সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে, জীবনযাত্রা সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। সেজন্যেই কিন্তু আমরা অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারি। সেজন্যেই কিন্তু আমরা প্রত্ননিদর্শন স্থানগুলো পরিদর্শন করি বা ভ্রমণ করি। তাহলে এই হচ্ছে দেখা যাচ্ছে সিতারা বেগম তারা মসজিদ, চিনিতিকরি মসজিদ। শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি। আমরা কিন্তু আজকে যেগুলো পড়ছি, উপরেই তোমরা দেখতে পাচ্ছ ঢাকা শহরের প্রত্ননিদর্শন, অর্থাৎ এগুলো কিন্তু সবগুলোই ঢাকার ভেতরে যে প্রত্ননিদর্শনগুলো আছে সেইগুলোর কথা কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সিতারা বেগম তারা মসজিদ আর চিনিটিকরি মসজিদ। তাহলে তারা মসজিদ সিতারা বেগম তারা মসজিদ কোথায় অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি সূত্রাপুরের সিতারা বেগম তারা মসজিদ। তাহলে সিতারা বেগমের তারা মসজিদ কোথায় অবস্থিত? সূত্রাপুরে। আর হচ্ছে লক্ষ্মীবাজারের চিনিটিকরি মসজিদ দ্যুতির নির্মাণ কলা ও কারুকাজ স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন। তাহলে আমরা পেলাম চিনিটিকরি মসজিদটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে লক্ষ্মীবাজারে অবস্থিত। তাহলে শিক্ষার্থীরা, এরপরে দেখা যাচ্ছে সিয়াদের ইমামবাড়া বা হোসেনি দালান। তাহলে এগুলো কোথায় অবস্থিত আমরা একটু দেখি। পুরনো ঢাকার নিমতলী এলাকায় 17 শতকের শেষ দিকে সৈয়দ মীর মুরাদ ইমাম হোসেন এর রওজা শরীফ অনুকরণে এই ইমামবাড়া বা হোসেনি দালানটি নির্মাণ করেন। পরবর্তীকালে ইংরেজ আমলে নবাব আহসানুল্লাহ এটার পুনর্নির্মাণ করে। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি পেলাম? তাহলে এই স্থাপত্যগুলো কোথায় অবস্থিত? পুরনো ঢাকায় নিমতলী এলাকায়। তাহলে এগুলো কোন শতকে? 17 শতকের শেষ দিকে। তাহলে এগুলো কে নির্মাণ করেছিলেন? সৈয়দ মীর মুরাদ ইমাম হোসেন। ঠিক আছে? তাহলে পরে আবার এটা ইংরেজ আমল যখন চলে আসলো, ইংরেজ আমল চলে এসে নবাব আহসানুল্লাহ এইটাকে আবার তিনি পুনর্নির্মাণ করেছিলেন। তাহলে মনে থাকবে শিক্ষার্থীরা? এই হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আমরা সবাই জানি যে ঢাকেশ্বরী মন্দির সবাই চিনি। এটা হচ্ছে রমনা কালী মন্দির। তাহলে ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির। রমনা কালী মন্দির, ঔপনিবেশিক যুগের আগের তৈরি এই মন্দির দুটি। অনেকে মনে করেন ঢাকার নামকরণ হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে, পরে আবার নতুন করে নির্মিত হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থীরা? তাহলে ঢাকেশ্বরী মন্দির থেকে নাকি ধারণা করা হচ্ছে যে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের যে বর্তমান ঢাকার রাজধানী, এই ঢাকার রাজধানীর নামকরণ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আর্মেনিয়ান চার্চ। তাহলে এটি কোথায় অবস্থিত?
এটা সম্পর্কে আমরা একটু জানি। পুরনো ঢাকার আরমানিটোলায় যে গির্জাটি রয়েছে তাই আর্মেনিয়ান চার্চ নামে পরিচিত। এটি 1781 সালে নির্মিত হয়। আমরা সাধারণত দেখি চার্চ বলতে গির্জা বলতে কারা যায়? খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয়ের স্থান হচ্ছে গির্জা। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি যে এটা খ্রিস্টানদের উপাসনালয়ের স্থান। তাহলে এই স্থানটির নাম হচ্ছে আর্মেনিয়ান চার্চ। তাহলে এটি কোথায় অবস্থিত? পুরনো ঢাকায়, আরমানিটোলায় অবস্থিত। তাহলে এটির নির্মাণ হয়েছে কত সালে? 1781 সালে। তোমাদেরকে কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো মনে রাখতে হবে যে আর্মেনিয়ান চার্চটি কত সালে নির্মিত হয়েছে। তাহলে 1781 সালে নির্মিত হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি টমাস অ্যাংলিকান চার্চ। তাহলে আরেকটা হচ্ছে হলি ক্রস চার্চ। তাহলে এই দুটা কোন শতকের? 19 শতকের পুরনো ঢাকায় টমাস অ্যাংলিকান চার্চ ও ঢাকায় তেজগাঁওয়ে হলি ক্রস চার্চ নির্মিত হয়। ঠিক আছে, তাহলে আমাদের যদি প্রশ্ন চলে আসে যে হলি ক্রস চার্চ গির্জাটি কোথায় অবস্থিত, তাহলে তোমাদেরকে বলতে হবে যে এটা ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত। ঠিক আছে, তাহলে এগুলো কোন শতকের তৈরি? 19 শতকের তৈরি। এখন আসছে, আমরা দেখতে পাচ্ছি আন্টাঘর ময়দান এরপরের পরিবর্তিত হয়ে ভিক্টোরিয়া পার্ক, এখন বর্তমানে বাহাদুর শাহ পার্ক হিসাবে পরিচিত। তাহলে এগুলো কোথায়? এর অবস্থান সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে 19 শতকের মাঝামাঝি নওয়াব আব্দুল গনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে এই পার্কটি তৈরি করেন। এখানে কিন্তু আমরা ছোট ছোট প্রশ্ন করতেই পারি। ঠিক আছে, যে এই পার্কটি কে তৈরি করেন? তাহলে নওয়াব আব্দুল গনি কোথায় তৈরি করেন? এটা হচ্ছে কোথায় অবস্থিত? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটি 1857 সালের সিপাহী বিদ্রোহে ইংরেজদের হাতে বন্দি বিদ্রোহী সৈন্যদের এই আন্টাঘর ময়দানে ফাঁসি দেয়া হতো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি। এটা কিন্তু আরও একটা বিষয় আছে যে কত সালে? 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হতো। সিপাহী বিদ্রোহের সময় ওই যে বিরোধী দলীয় সিপাহীরা যখন ইংরেজদের হাতে বন্দি হতো, তাদেরকে ঠিক এই জায়গায় নিয়ে গিয়ে গাছের সাথে লটকিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটি হচ্ছে আহসান মঞ্জিল। আমরা কিন্তু সবাই প্রায় দেখার জন্য আহসান মঞ্জিল অনেকেই যায়। তাহলে এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি স্থাপত্য কীর্তির আরেক বিখ্যাত নিদর্শন হচ্ছে আহসান মঞ্জিল। অর্থাৎ একটা পুরনো ঢাকায় কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এটা 1904 সালে নির্মিত হয়েছে। প্রথমে এটা অফিস বাড়ি হিসেবে তৈরি করা হয়েছিল। পরে এটা ইংরেজ আমলে তৈরি। এই ভবনটি বহুকাল ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে। তাহলে শিক্ষার্থীরা একটা একক কাজ রইল, ঢাকা শহরের প্রত্ন নিদর্শনগুলোর একটি তালিকা তৈরি করো। এই যে আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি সেগুলো তোমরা দেখে দেখেও তালিকা তৈরি করবে। তাহলে বাসায় বসে বসে এই কাজগুলো করে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা একটু মূল্যায়ন করে দেখি তোমরা কি জানতে পেরেছো। আর্মেনিয়ান চার্চ কত শতকে তৈরি করা হয়েছিল? তাহলে 1781 সালে। আমি উত্তরটাও লিখে দিয়েছি, তোমরা যদি আরেকটু খোঁজ করো আরও খুঁজতে পারবে। কার্জন হলটি কোথায় অবস্থিত?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে আন্টাগড় ময়দানের বর্তমান নাম কি? তাহলে বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। ইংরেজরা কোন পার্কে সিপাহী সৈন্যদের গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো? আন্টাগড় ময়দানে। আমরা কিন্তু পড়েছিলাম, ঠিক আছে শিক্ষার্থীরা? সুপ্রিয় শিক্ষার্থীরা, এমন করে ছোট ছোট প্রশ্ন তৈরি করে তোমরাও বাসায় বসে বসে এমন করে উত্তরগুলো বের করার চেষ্টা করবে। তাহলে দেখবে যে তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না, অতি সহজেই তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ রইল। তোমাদের পাঠ্য বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্ন পড়া ও বাড়ির কাজ থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়